প্রাণিক হিলিং এমন একটা পদ্ধতি, এটার দ্বারাই কর্মফল বাদ দিলে বাকি অসাধ্য সাধন করা যায়। এনিথিং আন্ডার দ্য স্কাই ইজ পসিবল প্রাণিক হিলিং দিয়ে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার সেভাবে আমি হয়তো একজন বিশেষ কাউকে কোনোভাবে আঘাত করেছি, সেই ফলটা আমাকে পেতে হবে কোথাও না কোথাও থেকে, কোনো না কোনো ভাবে। এইটাই হচ্ছে কর্মফলের চাই। অনেক বৌমা আমাকে ফোন করেছেন, ফোন করে বলেছেন যে শাশুড়ি খুব বিরক্ত করছে, হেন তেন ইত্যাদি। আমি যখন বললাম যে আমি যেটা বলছি শুনুন, বললে আপনি একটা কাজ করুন, এমন একটা কিছু করুন আমার শাশুড়ি একেবারে বরাবরের মতো বিছানায় পড়ে। এমন মানুষও যাদের সামনে গেলেই মনে হয় যে ভালো লাগছে না, মানে চলে গেলে ভালো, কি নিজে চলে আসার চেষ্টা করি সেখান থেকে। এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছে করে না, বা বসা তো দূরের কথা। এরকম হয় তো, দেখে বুঝতে পারলেন মেয়েটার কোথায় সমস্যা। প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি জমে গিয়ে ওর শ্বাসবায়ুটা ব্লক করে দিয়েছে। তো উনি ওই ট্রেনেই দাঁড়িয়ে মেয়েটার একটা হিলিং শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে মেয়েটা সুস্থ হলো, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে। প্রচুর কৃতজ্ঞতা। ফোন নাম্বার দিন আমাকে, আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখবো, আপনি আমাকে প্রাণ দিয়েছেন। প্রাচীনকালের মুনি ঋষিরা যে উপায়ে মেনে চলে যেভাবে নিজেদের সুস্থ সবল নিরোগ রাখতেন, কারণ আমরা দেখেছি, বইতেও পড়েছি, শুনেছি যে বহু সাধু সন্ন্যাসী মানে দীর্ঘজীবী হয়েছেন, শতবর্ষ তো বটেই, তার বেশি। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছেন দেখেছেন অবশ্যই, তাই জন্যই ক্লিক করেছেন। সৌমিত্র বিশ্বাস, মানে সৌমিত্র স্যার। তিনি আজকে আমাদেরকে প্রাণিক হিলিং নিয়ে এত সুন্দর করে বুঝিয়েছেন যে মানে ভাবতে পারবেন না। ঘুম আসছে না আপনাদের? রাতের পর রাত জেগে আছেন, কারো চিন্তায় হতে পারে আপনারা জেগে আছেন, বা কোনো স্ট্রেস লেভেলের জন্য আপনি জেগে আছেন। এমন ঘুমাবেন মানে ভাবতে পারবেন না। সেই জন্য এই পডকাস্টটা পুরোটা দেখতে হবে। খালি এটা না, কিন্তু যে কোনো ব্যথা আপনার শারীরিকে বা কোনো সমস্যা, ধরুন মানে কি করে বলবো, গা ব্যথা করছে, সারা শরীরে ব্যথা করছে, বা ধরুন আমরা কাজ করতে করতে আমাদের স্পন্ডলাইসিস, এই ঘাড়ে ব্যথা হয় অনেক সময়, সেটা থেকে রিলিফ পেতে গেলে এই পডকাস্টটা আপনার জন্য। নম্বর দেওয়া আছে, মানে আমার এই কথাটা যেখানে শেষ হবে সেখানে কিন্তু বাদিকে নাম্বার দেওয়া আছে স্যারের। হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে আপনার সাথে সব কিছুভাবে কথা বলে নেওয়া হবে। হ্যাঁ, আর একটা বলি, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে বাচ্চা ছেলেরা, বাচ্চা যারা আজকে আমরা দেখতে পাচ্ছি স্কুলে যেতে যেতে তাদের একটা পিঠে ব্যাগ বহন করতে করতে তাদের মাথার যে চাপটা বেড়ে গেছে, তারা স্ট্রেস হয়ে যাচ্ছে, নানান বাজে কাজে তারা ঢুকে যাচ্ছে। বাজে কাজে আশা করি বুঝতেই পারছেন, নেশাগ্রস্ত হচ্ছে। সেখান থেকে কীভাবে মুক্তি পাবে? সেখানে মানে পাবেন কেন বলছি, কারণ যারা শুনছেন তারা বেশিরভাগ কিন্তু মা বা বাবা। এই জন্যই বলছি, বেশি দেরি করবো না, ডাইরেক্ট তার কাছে যাব। কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারটা জানেন কি করতে হয়। কোনো রকম যদি প্রমোশনাল কাজ করতে চান তাও আসতে পারেন, এবং সারা বিশ্বের বাঙালির কাছে যদি চান কিছু ভালো তথ্য পৌঁছাতে, সেই জন্যও কল করতে পারেন, বা কোনো স্পিরিচুয়াল হেল্প লাগবে তার জন্য কল করতে পারেন, আর ডাইরেক্ট সৌমিত্র স্যারের কাছে। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, তুমি? এই চলছে স্যার। আর ঠান্ডাটা ভালো পড়েছে বলুন, প্রচন্ড প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার মধ্যেও আমরা পডকাস্ট করছি। আজকে স্যার আমি জানতে চাইবো, আগে একটা পডকাস্ট হয়েছে, দর্শকরা যদি না দেখে থাকে স্যার আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। আচ্ছা, আমি চাই আজকে আপনি আপনার মতো করে স্টার্ট করুন। দেখো কৌশিক, তুমি যেটা বললে আগের পডকাস্টের কথাটা, হুম। সেটা বহু লোক দেখেছেন, আমার সঙ্গে যোগাযোগ করেছেন, হিলিং নিয়েছেন, উপকৃত হয়েছেন, সেগুলো সবই ঠিক। কিন্তু এমনি আবার হয়তো অনেকে আছেন যারা আজকে প্রথম দেখছেন। তো তাদের জন্য আমি একদম শুরুতে বলে দিই যে প্রাণিক হিলিং জিনিসটা কি। এই প্রসঙ্গে আগে একটা ছোট্ট মজার কথা বলি, যে জন্য এটা ব্যাখ্যা করাটা আরো দরকার। সেটা হচ্ছে যে আগের পডকাস্টের পরে এক ভদ্রলোক আমাকে ফোন করলেন, করে বললেন যে আমি দেখলাম খুব ভালো লেগেছে, কিন্তু নামটা বোধহয় আপনি একটু উচ্চারণে গন্ডগোল করে ফেলেছেন। আমি বললাম কি? বলল ওটা তো উচ্চারণটা আপনি পানিক বলছেন, ওটা হবে প্যানিক, ভয়ের হিলিং। আমি বললাম যে না না, এটা প্যানিক নয়, এটা প্রাণিক, প্রাণ থেকে কথাটা এসেছে, প্রাণ থেকে প্রাণিক হিলিং। এবার প্রাণ যেহেতু কথাটা বললাম, প্রাণ মানে কি আসলে একটা শক্তি, প্রাণ শক্তি। সেটা আমাদের শরীরের মূল চালিকা শক্তি। সেটা যদি না থাকে তাহলে আমরা নেই আর কি, পৃথিবীতে আমরা আর নেই। তো এবারে বহু সময় হয় আমরা দুর্বল হয়ে পড়ি, তখন ডাক্তার দেখানো হয়, টনিক খাওয়ানো হয়,
ভিটামিন টনিক বা ইত্যাদি আরো অনেক কিছু আছে, সেইগুলো দিয়ে সবল সতেজ করে দেওয়া হয়। প্রাণিক হিলিং হচ্ছে এমন একটা পদ্ধতি যেটা দিয়ে আমরা অন্যভাবে শরীরের ভেতরে শক্তি বা এনার্জি দিতে পারি। মানে নিজেকে ভালো থাকতে হবে, নতুন বছর পড়ছে, সারা বছর জুড়ে আমাকে নিজেকে ভালো থাকতে হবে। আমি ভালো থাকবো কখন? যখন আমার শারীরিকভাবে আমি সক্ষম, হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা, অনিদ্রা, এসব সমস্যা আমার নেই, শারীরিকভাবে আমি সক্ষম। অথবা যখন আমার মনে কোনো উদ্বেগ নেই, ভাবনা নেই, দুশ্চিন্তা নেই, তখন। কিংবা আমার আশপাশের পরিজন সবাই সুখে আছেন, ভালো আছেন, এইসব মিলিয়ে আমি ভালো থাকতে পারি। তো এই যে ভালো থাকা, নিজে ভালো থাকা এবং অন্য লোককে ভালো রাখার যে পদ্ধতি, সেটা হচ্ছে প্রাণিক হিলিং, প্রাণ থেকে প্রাণিক হিলিং। বাহ। এই পদ্ধতিটা তোমাকে আগেবারেও বলেছিলাম, হুম, হুম। এটা কিন্তু আচমকা কোথাও তৈরি হওয়া আধুনিক কোনো কিছু নয়। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি। নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই ১ম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স। বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে। তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন। আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। প্রাচীনকালের মুনি ঋষিরা যে উপায়ে মেনে চলে, যেভাবে নিজেদের সুস্থ সবল নিরোগ রাখতেন, কারণ আমরা দেখেছি, বইতেও পড়েছি, শুনেছি যে বহু সাধু সন্ন্যাসী মানে দীর্ঘজীবী হয়েছেন, শতবর্ষ তো বটেই, তার বেশি। এবং কখনো শোনা যায়নি যে কোনো মহাপুরুষের কোনো সন্ন্যাসী ওই কোনো অসুস্থতা নিয়ে কাতরে পড়ে রয়েছেন, কারণ তারা সবসময় সুস্থ, তারা নিরোগ। পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটাই হচ্ছে এই প্রাণিক হিলিং। সেটাই হচ্ছে আমার বিষয়, আমার মূল জিনিস। যারা আসেন তারা সুস্থ হয়ে এবং আনন্দ নিয়ে ফেরেন, এই পর্যন্ত। সেটা তো আমরা আগের পডকাস্টে আমি দেখেছি, শুনেছি। দেখিনি, সরি, আপনার কাছ দিয়ে শুনেছি। তো আজকের আমরা পডকাস্টে ১ম ঘটনা বা ১ম আপনার যে এতদিন পর এলেন, এর মাঝখানে তো অনেক লোকই এসছে আপনার কাছে। তো সেটা দিয়ে কিছু যদি এক্সাম্পল রাখেন। হ্যাঁ, আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমি তো একা হিলিং করি না, আমার সঙ্গে আরো অনেকেই আছেন, আমারই সঙ্গে একই সঙ্গে তারাও হিলিং করেন, তারাও অভিজ্ঞ। তাদেরই একজনের জীবনের ঘটনা, খুব সাম্প্রতিককালে, হয়তো মাস ছয়েকের মধ্যে হয়েছে আর কি। একটা কোনো কাজে কলকাতার বাইরে যাচ্ছে ট্রেনে। হুম। এবার সেই ট্রেনে উনি যে সিটটাতে বসে রয়েছেন তার পাশে, মানে লোকাল ট্রেনটা চিন্তা করো, মাঝখান দিয়ে প্যাসেজটা গেছে, দুপাশে সিট। হুম। তো উনি ধরো আমার ডান দিকের সিটে আছেন এবং বাঁ দিকে জানলার ধারে একটি অল্প বয়সী মেয়ে বসে রয়েছে। হুম। মেয়েটা আচমকা ছটফট ছটফট করতে শুরু করেছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। এবং আশপাশের লোকেরা ভিড় করছে, মুখে যা দেখা যায় জলের বোতল রয়েছে, মুখে জলের ছিটে হ্যান ত্যান হচ্ছে। মেয়েটা কোনো রকমের ইশারায় নিজের ব্যাগ দেখাচ্ছে যে ওইখান থেকে নম্বর নিয়ে তার বাড়িতে ফোন করে জানাতে। মুখ চোখ নীল হয়ে গেছে, দম নিতে পারছে না, এমন অবস্থা হয়েছে। তো ওই যিনি ছিলেন আর কি, তিনি ওই ভিড় দেখলাম দেখে তখন গিয়ে বললেন যে আমি একটু চেষ্টা করবো, একটু ভিড়টা খালি করে দিন, একটু জায়গা দিন আমাকে। তো জায়গা দেওয়া হলো, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বুঝতে পারলেন মেয়েটার কোথায় সমস্যা। প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি জমে গিয়ে ওর শ্বাসবায়ুটা ব্লক করে দিয়েছে। তো উনি ওই ট্রেনেই দাঁড়িয়ে মেয়েটার একটা হিলিং শুরু করলেন। কিছুক্ষণের মধ্যে মেয়েটা সুস্থ হলো, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছে। প্রচুর কৃতজ্ঞতা, ফোন নাম্বার দিন আমাকে, আমি আপনার সঙ্গে যোগাযোগ রাখবো, আপনি আমাকে প্রাণ দিয়েছেন। নিজেই বাড়িতে ফোন করে জানালো যে না, চিন্তার কিছু নেই, এখানে একজন আছেন, তিনি আমাকে রক্ষা করেছেন। তারপরে ঝুলোঝুলি যে আমার সঙ্গে এই স্টেশনে আপনাকে নামতেই হবে, আমার বাড়িতে যেতেই হবে। তো যাই হোক, মানে উনি চলে গেলেন, কিন্তু এই যে মেয়েটি সুস্থ হয়ে গেল ওইখানে চটজলদি, হুম। সেটা মেয়েটারও সৌভাগ্য যে উনি সেই মুহূর্তে সেই কম্পার্টমেন্টে ওই একই জায়গায় ছিলেন, কারণ তা না হলে তো মানে খুবই মুশকিলে পড়ার ঘটনা এটা হতো আর কি। কপালে ছিলেন তার। হ্যাঁ, ঠিকই। কিন্তু স্যার এটা কেন হলো? এরকম তো হওয়ার কথা কি? এরকম হয়? হ্যাঁ, কারণ বিভিন্নভাবে আমাদের শরীরে নেগেটিভ এনার্জি গুলো ঢোকে। ধরো
কোথাও একটা বড় বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে হুম। তোমার বাড়ির কাছেই, তোমার জানলাগুলো খোলা, তুমি ঘর যতই পরিষ্কার করো সারাক্ষণ তো ভেতরে ধুলো ঢুকবেই ঢুকবে, তাই না? হুম। ঠিক সেভাবে আমাদের ভেতরে নেগেটিভ এনার্জি ঢুকতেই থাকবে তারা। কোথা থেকে ঢোকে? কিছু হচ্ছে এই যে আমি আশপাশে ঘুরছি ফিরছি বাইরে বেরোচ্ছি, হুম। বিভিন্ন লোকের ভেতরে বিভিন্ন রকমের নেগেটিভিটি রয়েছে, থাকবে, প্রতিটা মানুষের মধ্যেই রয়েছে। সেইগুলো আমার মধ্যে আসছে কারণ আমি তোমার সংসর্গে আসছি কি আর কারোর সঙ্গে যাচ্ছি, তার ভেতরে যা এনার্জিগুলো আছে সেগুলো আমার ভেতরে ঢুকছে। এটা যে ঢোকে তার একটা বড় প্রমাণ হচ্ছে, তুমি খেয়াল করলে দেখবে কিছু মানুষ আছেন যাদের সঙ্গে যদি আমি সামনে গিয়ে বসি, কথা বলতে শুরু করি না, খুব ভালো লাগে। এবং কিভাবে যে 2 ঘন্টা কেটে গেল কি 2.5 ঘন্টা কেটে গেল তার কোনো ঠিক থাকে না। না। কথা শুনছি এবং এমন হয় যে আমার উঠতে ইচ্ছে করছে না, আমি বুঝতে পারছি যে তার দেরি হচ্ছে, তার কাজ রয়েছে, কিন্তু উঠে আসতে ইচ্ছে করছে না, এটা হয়তো। হুম। ঠিক উল্টোটা, কিছু কেউ আছেন এমন মানুষও যাদের সামনে গেলেই মনে হয় যে ভালো লাগছে না, মানে চলে গেলে ভালো, কি নিজে চলে আসার চেষ্টা করি সেখান থেকে, এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছে করে না, বা বসা তো দূরের কথা। এরকম হয়তো হুম। প্রথম ভদ্রলোকের ভেতরে এত বেশি পজিটিভ এবং আনন্দের এনার্জি রয়েছে না, সেটাই আমাকে টেনে রেখে দেয়, আমার ভেতরটাও ভরতে থাকে। আর একটা আর মানে টান পড়ে একটা যেন কোনো জিনিসে, মানে হ্যাঁ, চুম্বক যেভাবে টানে, যেভাবে টানে সেভাবে উনি টানেন। এটা কি এক ধরনের এনার্জি এটা বলতে? এনার্জি, সবটাই এনার্জি। আর দ্বিতীয় ভদ্রলোকের ক্ষেত্রে ঠিক উল্টোটা হচ্ছে, হুম। যে একটা নেগেটিভ এনার্জির ধাক্কাটা এত বেশি লাগে যে আমি ছিটকে সরে আসি। এবার ওই যে ছিটকে সরে এলাম, কিন্তু ওনার সঙ্গে যেটুকু সময় ছিলাম ভেতরে কিন্তু একটা তিক্ততার রেশ থেকেই যায়, এটা হয়। হুম। 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 দ্বিতীয় হচ্ছে, ধরো রাস্তাঘাটে বেরিয়েছি, কারোর সঙ্গে কোনো তর্কাতর্কি হলো, আচমকাই, কার দোষ সেটা পরের কথা, কিন্তু 2-4টে ছোটখাটো কথা কাটাকাটি হয়ে গেল, হুম। ভেতরে দীর্ঘক্ষণ একটা তিক্ততা থেকে যায়। হয়তো সেখান থেকে 5 বছর আগেকার কোনো পুরনো ঘটনা মনে পড়ে, সেইগুলোকে নিয়ে আমরা মাথার মধ্যে রুমিনেট করতে থাকি, ভাবতে থাকি প্রত্যেক। এবং যখন আমি পুরনো কোনো দুঃখজনক ঘটনা ভাবি, 5 বছর আগে আমাকে এই বলেছিল, 10 বছর আগে আমার সঙ্গে তাই করেছিল, যখন ভাবি না, চিন্তা করো সেই মুহূর্তে আমি কিন্তু সেই দিনটাতে পৌঁছে যাচ্ছি এবং সেই নেগেটিভ জায়গাটার ভেতরে ঢুকে যাচ্ছি, তখন আমি আমার সারা শরীর পুরনো ঘটনা সেটা আর নেই, সারা শরীরের ভেতরে আলোড়ন করে দিচ্ছে। এইভাবে আমাদের নেগেটিভ এনার্জিগুলো ভেতরে জমতে শুরু করে, জমতে জমতে এমন জায়গায় নিয়ে যায় যখন আমার শরীরের মধ্যে ছড়ায়, বিভিন্ন জায়গায় চাপ দিতে থাকে। ওই মেয়েটির ক্ষেত্রে হয়তো সেভাবে কোথাও কোনো নেগেটিভিটি জমেছিল, যেটা তার বুকের ওপরে চাপ দিচ্ছে, শ্বাসবায়ুটা ব্লক করে দিচ্ছে, দম আটকে আসছে, এই কারণেই ঘটে। ওকে। অনেক ক্ষেত্রে হয় না, খুব চাপে পড়লে, প্রচন্ড টেনশন যখন হয়, হুম। তখন আমাদের দম বন্ধ হয়ে আসে। হ্যাঁ। ঠিক সেটাই, দমটা কেন বন্ধ হয়ে আসে? কারণ আমার একটা বিশেষ জায়গায় চাপ পড়তে থাকে এবং আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। আর সেম জিনিস কি শখ পেলেও, মানে অনেক ধরুন খুব কাছের মানুষ বা নিজের কেউ খুব কাছের, সে যখন কোনো কারণে গত হয় তখন একটা শখ পায়, সেটাও কি সেম জিনিস? হ্যাঁ, সেটাও তো শোকের একটা এনার্জি। এবং আমি বোধহয় আগেরটা তো তোমাদের বলেছিলাম যে ওই শোকের এনার্জিও টেনে বের করে ফেলে দেওয়া যায়। হুম। 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 হুম হুম। বলেছিলেন এই কথাটাও। হুম কারণ এনার্জিগুলোকে পরিষ্কার করে দেওয়া যায় চক্র থেকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেখানে জমে থাকে সেখান থেকে বার করে ফেলে দেওয়া যায়। ওকে। স্যার, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, হুম যে এই কর্মফল বলেও তো আপনাদের এটাতে একটা জায়গা হয় যে আমরা ধরুন কোনো কাজ করতে চাইছি, হুম ঠিক আছে? অনেক সময় কি হয়, আমি না, বা কোনো মানুষকে আমি পেতে চাইছি বা কথা বলতে চাইছি, কানেক্ট হচ্ছে না কোনো কারণে। হুম তো আপনার কি মনে হয় সেটা কি কোনো কারণে কর্মফলের দ্বারা কি কোনোভাবে জর্জরিত? হ্যাঁ, এমন অনেক ঘটনা ঘটে যেগুলোকে একটু তলিয়ে ভাবলে দেখা যাবে যে সেটার জন্য হয়তো কর্মফলটাই দায়ী। হুম। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, একটি মেয়ে আমার কাছে এসেছিল হিলিং নেবার জন্যে। মেয়েটি প্রেম করে বিয়ে করেছে, দীর্ঘদিনের প্রেম, এবং প্রেমটা এতটাই গভীর
যে দুজনের কারোর মাথাতেই নেই যে বিয়ের পরে আমরা কি করব, কারণ ছেলেটি কোনো কাজ করে না, মেয়েটি কোনো চাকরি করে না, অথচ বেঁকে বসেছে একে ছাড়া আমি বিয়ে করব না। ওর বাবা মা বহু বুঝিয়েছে, কিন্তু বেঁকে বসেছে যে আমি কিছু করব না। ছেলেটা কেন চাকরি পায়নি? ছেলেটা চাকরির পরীক্ষা দিচ্ছে ঠিকই, কিন্তু তার জন্য তো একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, মানে এটা কিভাবে এবার সে যদি সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীত গায় প্রেমের জোয়ারে বা সিন্ধু দুয়ারে, তাহলে তো মুশকিল। কাজেই ছেলেটি কোনো চাকরি পায়নি, না, এই অবস্থায় বিয়ে করেছে। বিয়ে করার পরে তার মানে মেয়েটি যে ছেলেটির বাবা মা, তাদের মাথায় ঢুকে গেল যে ছেলে কিছু করে না। এই অবস্থায় আরেকজন ঘাড়ে চেপে এসে বসেছে, ফলে বৌমার সঙ্গে দুর্ব্যবহার। এবার ছেলেটা নিজে যেহেতু পায়ের তলার জমি নেই, বাবা মায়ের উপর ভরসা করে রাখতে হচ্ছে, প্রতিবাদ করতে পারছে না, না, এবং ক্রমশ ছেলেটাও মেয়েটার সঙ্গে দুর্ব্যবহার শুরু করলো। এই যে গোটা ঘটনাটা, মেয়েটা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কষ্ট পাচ্ছে, বেরিয়ে আসতে পারছে না। কারণ বেরিয়ে এসে সে কি করবে? তার বাড়িতেও বলে দিয়েছে যে না, তুমি মানিয়ে গুছিয়ে থাকো। বস্তুত আজকাল দেখি যেটা বেশিরভাগ বাড়িতেই মেয়েকে বলা হয় তুমি মানিয়ে গুছিয়ে থাকো, মানিয়ে গুছিয়ে থাকো। তো এই যে ঘটনাটা না, এই জীবনটা কিন্তু মেয়েটা স্বেচ্ছায় টেনে নিয়েছে। এটা একটা কর্মফল, তা না হলে এটা হতে পারে না। দ্বিতীয় হচ্ছে আরেকটা উদাহরণ, আমার একজন বন্ধু, এখানে কর্মফলটা কিসের বলছেন আপনি? হয়তো সে এমন কোনো কিছু করেছে হুম, আগের জন্মে, আগের জন্মেই ধরবো আমি এটা, হুম। এমন কোনো কিছু করেছে, একইভাবে কাউকে আঘাত দিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, সেই ফলটা তাকে এখানে পেতেই হবে। কারণ আজকে যদি আমি মাটিতে একটা কোণেছে একটা আমের আঁটি পুঁতলাম, একটা আমের আঁটি পুঁতেছি, সেখান থেকে কালক্রমে বড় গাছ হবে, সেই গাছটা আমাকে অন্তত 100টা আমের আঁটি ফেরত দেবে, দেবে তো? নিশ্চয়ই। ঠিক, একটা থেকে আমি 100টা জিনিস ফেরত পাচ্ছি। দ্বিতীয় কথা, আমি ঠিক যে স্পটে মাটিতে ঠিক যে জায়গাটায় গর্ত করে আঁটিটা পুঁতেছিলাম, হুম। আমার কি ঠিক সেইটা বরাবরই কি আমগুলো ফুলবে, না চারদিকে ছড়িয়ে ফুলবে? চারিদিকে ছড়িয়ে ফুলবে। চারদিকে ছড়িয়ে ফুলবে। ঠিক সেভাবে আমি হয়তো একজন বিশেষ কাউকে কোনোভাবে আঘাত করেছি, সেই ফলটা আমাকে পেতে হবে কোথাও না কোথাও থেকে, কোনো না কোনো ভাবে। হুম। এইটাই হচ্ছে কর্মফলের জায়গা। ওকে। স্যার, আপনি এই জিনিসটাকে কাটিয়ে দেন বা না, মানুষের কর্মফলের ওপরে আমরা কেউ, বিধাতা পুরুষ ছাড়া কেউ হাত দিতে পারি না। ইনফ্যাক্ট বিধাতা নিজেও বোধহয় কর্মফলে হাত দেন না। আপনি তো হিলিং করেন, তো সেই জায়গা আমরা থেকে হিলিং করি, কিন্তু যে কারণে হয় অনেক ক্ষেত্রেই হয় যে হিলিং এর পরেও লোকে সুস্থ হয় না, এবং আমরাও বুঝতে পারি যে এই হিলিং করে আর কোনো লাভ নেই, কোনো কাজ হচ্ছে না। আপনি বুঝেছেন যে এটা ওনার কর্মফল বা এটা। হ্যাঁ, তখন আমরা তো বুঝবো এটা কর্মের জন্য হচ্ছে, তা না হলে পরে হিলিং এ কাজ হবে না, এটা কখনো সম্ভব নয়। হিলিং এ কাজ হতে হবে, এমনকি মানে আমি একটা কথা এখন বলি, প্রাণিক হিলিং এমন একটা পদ্ধতি, এটার দ্বারা ওই কর্মফল বাদ দিলে বাকি অসাধ্য সাধন করা যায়। এনিথিং আন্ডার দ্য স্কাই ইজ পসিবল প্রাণিক হিলিং দিয়ে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কিছু কাজ আছে যেটা তোমাকে নিজেকে করতে হবে, যেটা কিন্তু তোমার হয়ে মানে আমি হিল করে করতে পারবো না, তোমাকে নিজেকে প্রয়োগ করতে হবে। যে কারণে প্রাণিক হিলিং নিজে শিখে নেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি। যদি তুমি একবার শিখে নাও, তাহলে তুমি নিজে সুস্থ থাকবে, বাকিদের সুস্থ রাখবে, যে কোনো সমস্যা তুমি নিজে মিটিয়ে নিতে পারবে। ওকে। আর আপনি সেটা শেখানো? হ্যাঁ, আমাদের ইনস্টিটিউটে সেটা শেখানো হয়, সবকটা কোর্সই শেখানো হয়। এবং আমাদের এটা একটা খুব কমন কথা, মানে আমরা সবাই এটাই বলি নিজেদের মধ্যে যখন গল্প টল্প, তখন আমরা এটাই বলি যে একটা কোনো বড় সংকট এসছে, শারীরিক মানসিক যাই হোক, একটা কিছু সমস্যা এসছে, সাধারণ লোক বলবে যে এবার আমি কি করব, আমি কি করে মানে আমি কি করব এখন, এইটা সাধারণ লোক বলবে। প্রাণিক হিলার বলবে যে ও আচ্ছা এটা হয়েছে, আমি কোন টেকনিকটা অ্যাপ্লাই করব। কারণ আমাদের অজস্র টেকনিক আছে সমস্যা সমাধান করার জন্য, মেটানোর জন্য, এক একটার জন্য এক এক রকম। আমাদের কথা হচ্ছে, আমাদের চিন্তা হচ্ছে যে আমি কোন টেকনিকটা অ্যাপ্লাই করব।
সাধারণ লোক যেখানে দিশেহারা সেখানে আমি রাস্তাটা জানি। রাস্তাটা জানিও বলাটা ঠিক না, রাস্তাগুলো জানি, কোনটা আমি নেবো। এইটা হচ্ছে প্রাণী হিলিং এর জায়গা। সেজন্য আমি সবাইকেই বলি যে আপনারা যারা আসেন প্রত্যেককে বলি যে আপনারা এটা শিখে নিন। শিখে নিলে বুঝবেন যে কিরকম জীবনটা পুরো পাল্টে যাবে আপনার। এটাই। যেমন একটা ছোট্ট জিনিস বলি, যেটা হয়তো কর্মের জন্যই হচ্ছে। আমার এক বন্ধু কথায় কথায় বলল যে তার এক কলেজে পড়ায় বন্ধু, তো সেই তার কলেজের এক কলিগের এমনি জাস্ট গল্প করতে করতে হয়েছে, মানে আর কোনো কারণ নেই। কলিগের মেয়ের সাংঘাতিক মাইগ্রেনের যন্ত্রণা, মানে এক একদিন এমন অবস্থা হয় যে সে উঠতে পারে না। এটা গত বছরের ঘটনা, সামনে মাধ্যমিক, তো মাধ্যমিকের আগে তাকে করতে হবে, টেস্টে বসেছে, 2টো না 3টে পরীক্ষা যন্ত্রণায় দিতেই পারিনি, মানে অ্যাপিয়ারই করেনি। পড়াশোনা খুব ভালো বলে স্কুল থেকে তো অ্যালাউ করে দিয়েছে, কিন্তু মাধ্যমিকের সময় কি হবে এটা নিয়ে নানান ডাক্তার বুদ্ধি, এবং আমার চেনা কোনো ডাক্তার আছে কিনা। তো আমি বন্ধুকে বললাম যে আমার ডাক্তার এভাবে বলতে পারবো না, কিন্তু তুই কথা বলে দেখ, আমি কিন্তু মাইগ্রেনটা সারিয়ে দিতে পারবো। কারণ আমার কাছে অনেক পেশেন্টই এসছে মাইগ্রেনের যন্ত্রণা নিয়ে, সেরে গেছেন সুস্থ তারা। আর ইমিডিয়েটলি শুরু করতে হবে, কারণ পরীক্ষার আগে তো এটা একটা রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে। বলো ঠিক আছে, আমি তাহলে তোর নম্বর দিয়ে দিচ্ছি, দিয়ে দে। দিয়ে আমাকে একদিন বললো যে আমি বলে দিয়েছি এরম 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 ব্যাপার, উনি তোকে ফোন করবেন। কোনো ফোন এলো না। আমি বন্ধুকে বললাম যে তোর কলিগ কিন্তু ফোন করেননি। বললো আচ্ছা আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দেবো। দিয়ে বললে হ্যাঁ বোধহয় করবে। আলটিমেটলি ভদ্রলোক ফোন করেননি। এখন ওই যে মেয়েটি, ওই মেয়েটিকে আমি সুস্থ করে দিতে পারতাম, এটা আমি একদম সেই জোর গলায় বলতে পারি। কিন্তু আমি বন্ধুকে পরে জিজ্ঞেস করলাম পরে কথা, সেও জানে না যে কি হয়েছে। কিন্তু এই যে মেয়েটি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল এবং ও হাতের সামনে সুযোগটা পেল, তৎসত্ত্বেও সুযোগটা নিল না, এটা তো কর্মেরই ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। মানে আমি একদম তার অন্য, থেকে বড় কথা স্যার, বিশ্বাসটা অনেকের মধ্যে থাকে না যে এটা কি করে সম্ভব, আমি যেটা একদম মেডিকেল সায়েন্সেও নেই, সেটা কি করে সম্ভব এটা? হ্যাঁ, এই বিশ্বাসটা অনেকের থাকে না। এবং আমরা সেই জন্য যেটা বলি যে আমি তোমাকে কিন্তু একবারও বলছি না যে তুমি প্রাণী হিলিংকে বিশ্বাস করো, তোমায় বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করো না। ঠিকই, যেটা মেডিকেল সায়েন্সে নেই সেটা তুমি কেন বিশ্বাস করবে, বা যেটাতে তুমি যুক্তি দিয়ে বুঝতে পারছো না সেটা তুমি কেন বিশ্বাস করবে, যুক্তিবাদী মানুষ কেন বিশ্বাস করবে? বিশ্বাস করো না। কিন্তু একটাই কথা, তুমি তো আমার কাছে এসেছো, আমি সেশনটা নেবো 45 মিনিটের। এই 45 মিনিটের জন্য তুমি ব্যাপারটাকে মেনে নাও। তুমি তো সময়টা আমাকে এমনিই দিচ্ছ, তো তুমি এইটুকুর জন্য মেনে নাও, এইটুকুর জন্য তুমি অ্যাকসেপ্ট করো যেটা ঘটবে। তুমি এখান থেকে বেরিয়ে গিয়ে যা খুশি বলো, আমি কিছু বলবো না। এখান থেকে বেরিয়ে গিয়ে তুমি তোমার নিজের জীবনযাপন করো, আমি কিচ্ছু বলবো না। শুধু এই সময়টুকু আমাকে দিয়েছো, তাহলে এইটুকুটা আমার কথা মেনে চলো। কারণ তুমি আমার প্রথম কথা মেনে চলেছো, তুমি স্বেচ্ছায় আমার কাছে এসেছো, তাহলে এইটুকুটা মেনে নাও। এবং যারা সেটা মেনে নিয়ে সেই সময়টুকু স্বীকার করেন যে হ্যাঁ এটা কাজ করে, তাদের উপরে এটা মিরাকেলের মতনই কাজ করে। তারা পরবর্তী হিলিং গুলো নিতে আসেন এবং বলে যে জানি না কি করে হয়েছে, কিন্তু সত্যি হয়েছে। আর স্যার আমি আবার কর্মফলে ঢুকতে চাইছি, এর কারণ হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলেন অনেকগুলো পদ্ধতি আছে, যে কোন পদ্ধতির দ্বারা ঠিক হয়, কি কোনো পদ্ধতিই নেই যে কর্মফলটাকে ঠিক করতে পারি? দেখো, কর্মফলটাকে যে একদম হুবহু মুছে ফেলা যাবে সেটা কিন্তু সম্ভব নয়, কিন্তু একটা দুটো টেকনিক আছে, একটু সময় সাপেক্ষ। সেটা আমি তোমার হয়ে করতে পারবো না, তোমার কর্মফল তোমাকেই হিল করতে হবে, কিন্তু একটা দুটো সেরকম টেকনিক আছে, যেটাকে আমরা বলি ওই কার্মিক হিলিং বা অ্যানসেস্ট্রাল হিলিং। এরকম কিছু পদ্ধতি আমাদের আছে, সেটা তোমাকে শিখতে হবে, কোর্সটা শিখতে হবে এবং তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ওটা আমি তোমার হয়ে করতে পারবো না। আর আরেকটা হচ্ছে, এটা আমার কথা নয়, এটা মা শারদার কথা, যে উনি বলেছিলেন ঈশ্বরের নাম জপ করলে কি হতে পারে সেই প্রসঙ্গে, কিন্তু ব্যাপারটা এখানেও তাই, কর্মফলটার ক্ষেত্রেই আর কি, যে যদি এমন থাকে যে তোমার পা ভেঙে যাওয়ার কথা কর্মফলে,
এবার সেটাকে নিরাময় এই পর্যন্ত করা যায় যে তোমার পায়ে একটা কাঁটা ফুটবে ভাঙার বদলে, হুম হুম কিন্তু কাঁটাটা ফুটবে, পায়ে চোট পেতেই হবে তোমাকে, এটা তোমার কর্মফল। কিন্তু ঈশ্বরের নাম করলে বা ভগবানের আশ্রয় নিলে তিনি যদি তোমার উপর কৃপা করেন, তাহলে পরে হয়তো পা ভাঙার বদলে কাঁটা ফোঁটা দিয়ে তুমি বেরিয়ে যাবে। এটা হচ্ছে সেই ঘটনাটা। কাজে আমাদের যা টেকনিক আছে, যেটা তোমাকে শিখে নিজেকে নিতে হবে, সেটা ওই মানে হয়তো ইন্টেন্সিটি কমিয়ে দেওয়া যায়। বাহ! স্যার আগের একটা পডকাস্টে আমরা এরকম একটা টপিকে কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে শাশুড়ি মা খুব জ্বালায়। মানে এটা আমি এটা লিখেছিলাম। কিন্তু ব্যাপারটা ছিল যে শাশুড়ির একটা প্রবলেম বা একটা কি বলবো, যাই হোক একটা এনজাইটি অনেকের বাড়িতেই এরকম একটা প্রবলেম হয়। তো স্যার এইবারে কি ওরকম কোনো ঘটনা আপনার কাছ থেকে পাবো? আচ্ছা, এটা আমি আগে গোড়ায় বলে দিই একটা কথা, হুম। যে তুমি ভাষাটা লিখেছিলে শাশুড়ি খুব জ্বালায়, হ্যাঁ, এটা তুমি বলেছো বৌমার পার্সপেক্টিভ থেকে। হ্যাঁ, হ্যাঁ। বৌমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে শাশুড়ি খুব জ্বালায়। হুম, আমি যদি ওই ঘটনাতে আইডেন্টিক্যাল ওই সিচুয়েশনে আমি জাস্ট এপাশ থেকে এপাশে সরে গেলাম, শাশুড়ি বলবেন বৌমা খুব জ্বালায়। ওনার পয়েন্ট অফ ভিউ থেকে তো বৌমা জ্বালাচ্ছে, ওনার পয়েন্ট অফ ভিউতে তো উনি ঠিক। ঠিক। কারণ কেউ তো বলে না যে হ্যাঁ আমি বিরক্ত করছি। প্রত্যেকের ধারণা যে আমি অন্যায়ের প্রতিবাদ করছি, আমি ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। শাশুড়ি মনে করেন যে আমি বাড়িতে ন্যায় প্রতিষ্ঠা করছি, বৌমা হচ্ছে পাজি। হুম, বৌমা মনে করেন যে আমি সঠিক পথে রয়েছি, শাশুড়ি আমাকে জ্বালাচ্ছে। তার মানে বেসিক্যালি এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আসলে এটা রিলেশনশিপ প্রবলেমের জায়গা। শাশুড়ি বৌমার রিলেশনশিপটা ঠিক নেই। হুম, হুম, হুম। এইটাকে ঠিক করে দেওয়ার টেকনিক আমাদের হাতে আছে, সেটাও তোমাকে নিজেকে অ্যাপ্লাই করতে হবে। আমরা বাইরে থেকে অল্প সাহায্য করতে পারি, কিন্তু বাকি কাজটা তোমাকে করতে হবে, তোমার উপর দিয়েই করতে হবে সেটা। ওকে। মূল উদ্দেশ্য আমাকে সবচেয়ে আগে দেখতে হবে যে তুমি কি চাইছো। আমি বৌমার পয়েন্ট থেকে ধরলাম, শাশুড়ি জ্বালাচ্ছে, আমি সেইখান থেকে ধরছি। তাহলে তুমি কি চাইছো? খুব পরিষ্কার, আমি চাইছি এই রকম ঝামেলা যেন না হয়, শাশুড়ি যেন আমার সঙ্গে ভালো ব্যবহার করেন। হুম, ঠিক? হুম। আপনি কি চাইছেন? আমি চাইছি বৌমা যেন আমার কথা মতো চলে। ঠিক? হুম। এই ব্যাপারগুলোকে আমরা অ্যাসিওর করতে পারি যে হ্যাঁ, সংসারে তোমার একটা স্থিতা সাম্য অবস্থা আসবে, ভালো সম্পর্ক থাকবে। কিন্তু অনেক বৌমা আমাকে ফোন করেছেন, ফোন করে বলেছেন যে শাশুড়ি খুব বিরক্ত করছে, হেন তেন ইত্যাদি। আমি যখন বললাম যে আমি যেটা বলছি শুনুন, বললো আপনি একটা কাজ করুন, এমন একটা কিছু করুন আমার শাশুড়ি একেবারে বরাবরের মতো বিছানায় পড়ে থাকবে। হ্যাঁ। এখন ভাবতে আমি বলি যে ম্যাডাম আমাকে ক্ষমা করবেন, এই কাজ আমরা করি না। সত্যি কোনো এরকম ভাবে ফোন মানুষের, করেছি? হ্যাঁ এটা জানি আমাকে ফোন করেছেন, কেউ বলেছেন যে আমার ওপরে শাশুড়ি এই অত্যাচার করছে। শাশুড়িকে যদি কোনোভাবে বাড়ি ছাড়া করে দেওয়া যায় তাহলে পরে এটা হবে। শাশুড়ি এমনি অসুস্থ, আচ্ছা ওকে কি খুব তাড়াতাড়ি ওপারে পাঠিয়ে দেওয়া যায় না? আমি প্রত্যেককে হাত জোর করে বলেছি এই ধরনের নেগেটিভ কাজ আমরা করি না, আমাদের ক্ষমা করবেন। আমরা এটা করি না, আমরা করতে পারবো না। আমি যেটা পারবো সেটা হচ্ছে আপনার সংসারটা যাতে সুন্দরভাবে চলে, শাশুড়ির সঙ্গে আপনার সদ্ভাব থাকবে, এই রিলেশনশিপের জায়গাটা আমরা দেখতে পারি। সবটা যাতে ভালো থাকে, প্রত্যেকে আনন্দে থাকে, প্রত্যেককে ভালো রাখাটা আমার উদ্দেশ্য। আমি শুরুতেই বলেছি যে হুম। নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা, এটা হচ্ছে আমাদের কাজ। শাশুড়িকে বরাবরের মতন পঙ্গু করে বিছানায় ফেলে দেওয়া, এটা তো ভালো রাখার কাজ নয়। এটা আমরা একদমই কেন নয়। করবো? এটা আমরা করব না। এই কাজের জন্য আমাদেরকে অনুরোধ করবেন না আপনারা। উফ! তো স্যার এইবারে কি আমরা কি ওরকম কোনো ঘটনা পাবো আপনার কাছে? এক্সাম্পল কিছু? যেখানে আপনার আ শাশুড়ি এবং বৌমাকে রিলেশনটা ভালো হয়েছে, আগে এরা অন্যরকম ছিল। হ্যাঁ, মানে একটা ঘটনা বলতে গেলে পরে তো নেই, এরকম বেশ কিছু ঘটে গেছে যেখানে, যেটা আপনার কাছে বেস্ট মনে হয়, যেটা দর্শকরা একটু শুনলে বলবে যে, "না, স্যারের সাথে কথা বলি, মানে সৌমিত্র স্যারের সাথে কথা বলি যাতে আমার এই সম্পর্কটা ভালো হয়ে যায়।" হ্যাঁ, একটি অল্প বয়সী মেয়ে এলো আর কি। বছর ৪-৫ আগে বিয়ে হয়েছে। এবার শাশুড়ির সঙ্গে তার একদম মানে হচ্ছে না আর কি, সম্পর্কটা ভালো হচ্ছে না। কারণ মেয়েটির বক্তব্য হচ্ছে যে আমার বর সারাদিন পরে মেয়েটা কোনো কাজ চাকরি বাকরি করে না, কিন্তু হাউস গৃহবধূ। গৃহবধূ। আমার স্বামী কাজকর্ম শেষ করে বাড়িতে এসছে, আসার পরে শাশুড়ি তাকে কোনো না কোনো ছুতোয় ডেকে নিচ্ছেন।
ডেকে তার সঙ্গে মা আর ছেলে বসে যে কি কথা বলছে আমি জানতে পারছি না। আমি যে মুহূর্তে ঘরে ঢুকছি ওরা কথা বন্ধ করে দিচ্ছে। তো এবার আমি কি করব? আমার একটা মানে আমার আমি এখানে আর থাকতে পারছি না। তা আমি বললাম যে তুমি ইয়ে করো, তোমার বরের সঙ্গে কথা বলো এটা নিয়ে। তোমার তো এই ব্যাপারটা বরের সঙ্গে আগে ডিসকাস করতে হবে, বলতে হবে যে তোমার কোথায় অসুবিধে হচ্ছে। বললাম আমি আলোচনা করেছি, বরের বক্তব্য হচ্ছে যে মা তো ওইটুকু সময়ই সারাদিন আমার সঙ্গে কথা বলে, বাকি গোটা দিন তুমিও এক বাড়িতে, মাও বাড়িতে, আমি বাইরে, কাজে গোটা দিন ছেড়ে দাও। আমি অফিস থেকে বাড়ি ফেরার পর থেকে যেটা ঘটছে, ওই কিছুটা সময় মা আমার সঙ্গে কথা বলছে, তারপরে ডিনার হচ্ছে, ডিনারের পরে আমি তোমার সঙ্গে শুতে চলে আসছি, মা তো মায়ের ঘরে চলে যাচ্ছে। তাহলে পরে মায়ের সময় কতটুকু? মাকে তো আমি সময় দিচ্ছি না। এটা একটা জাস্টিফাইড কথা। মেয়েটির বক্তব্য হচ্ছে যে হ্যাঁ ঠিকই, ডিনারের পরে তুমি ঘরে আসছো, কিন্তু সেটা তারপর তুমি কি করছো? তুমি তো মোবাইলে ব্যস্ত থাকছো। তাহলে আমরা কথাটা নিজেদের কথা কখন হবে, কি বলবো? বরের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ আমার যদি অফিসের কাজের চাপ থাকে তাহলে তো আমাকে মোবাইল দেখতেই হবে, আমি তো কারোর সঙ্গে আড্ডা মারছি না, আমাকে অফিসের বিভিন্ন কাজ, মেল পাঠানো ইত্যাদি ইত্যাদি করতে হচ্ছে, এবং আমি অফিসটা কেন করছি? সকলের মুখ চেয়ে করছি। এইভাবে টাসেল চলছে, মানে এ বলছে আমার দোষ নেই, ও বলছে আমার দোষ না, তোমার দোষ, হ্যাঁ তোমার দোষ, এই করছে। এবং এই প্রতিটা সমস্যা কোনো একটা বিশেষ ঘটনা থেকে শুরু হয় ঠিকই, এবার যখন ধরো তোমার সঙ্গে আমার কোনো বিষয় নিয়ে সমস্যা হচ্ছে, আমি তোমাকে বললাম যে কৌশিক তুমি কিন্তু এইটা করেছিলে আমার সঙ্গে, তুমি সঙ্গে সঙ্গে বলবে যে স্যার আপনি কিন্তু তার আগে আমার সঙ্গে এরম ব্যবহার করেছিলেন। আমি বলবো হ্যাঁ তোমার সঙ্গে আমি সেরকম ব্যবহার করেছিলাম ঠিকই, কিন্তু তুমি তার আগে কি করেছিলে বাবা? তুমি আমাকে এই বলেছিলে কেন? আমি বলেছিলাম কেন আপনি আমাকে এই বলেছিলেন? এটা একটা বৃত্তের মতো ঘুরতে থাকে, তুমি খেয়াল করো প্রত্যেকটা আছে, ক্ষেত্রেই ঘটে কিন্তু। আছে, এটা হয়। এটাই হয় যে কোনো ঝগড়ায়, যে কোনো অশান্তিতে এটাই হয়, দোষারোপ যখন চলে না বৃত্তের মতন ঘোরে। ফলে ওখানেও তাই, শাশুড়ি, বর, বউ, তিনজনের মধ্যে একটা বৃত্তাকার সমস্যা তৈরি হয়ে গেছে। এ ওকে দোষ দিচ্ছে, সে তাকে দোষ দিচ্ছে, সে তাকে দোষ দিচ্ছে। ভালো কথা, তোমার বরকে নিয়ে এসো, ওকে অসম্ভব আসবে না, বলাই যাবে না এই কথাটা। আর যে তুমি কোনো একটা কিছু বলে আমার কাছে নিয়ে এসো, আমি কথা বলছি ওর সঙ্গে। আমার এইটুকু বিশ্বাস আছে যে আমি যদি কথা বলে ওর সঙ্গে বোঝাই, তাহলে অন্তত ও ব্যাপারটা বুঝতে পারবে, গুরুত্বটা বুঝবে। কোথাও কাউকে আঘাত দিতে হবে না, সবটা ঠিক হয়ে যাবে, তুমি একটু নিয়ে এসো। ওরা অসম্ভব, ও আসবে না, ওকে বললে পরে উল্টে আরো আজে বাজে কথা বলবে, এটা করাই যাবে না। আমি বললাম শাশুড়ি? বললো শাশুড়ি? শাশুড়িকে আমি বলবো এখানে আসতে? আমি ওর সঙ্গে কথা বলতে চাই না, আমার ইচ্ছে করে না, আমি মহিলার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করে। ক্রমশ জটিল হচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, তোমাকে আমি একটা পদ্ধতি করতে বলছি, তোমার সেটা করতে হবে, তুমি আমার সামনে বসে শুরু করো। বললো ঠিক আছে। না, তার আগে আমি বললাম করতে হবে। বলে হ্যাঁ আমি করছি, কিন্তু একটা কন্ডিশন আছে। কি? শাশুড়ির কাছে গিয়ে কিন্তু আমি কোনোভাবে ক্ষমা চাইতে পারবো না, আমি একবারও বলতে পারবো না যে আমার দোষ হয়েছে, আমার ভুল হয়েছে। বললাম ঠিক আছে, বলতে হবে না। একটা কাজ আমার সামনে বসে করতে অসুবিধে নেই তো? বললো ঠিক আছে বলুন। আমি ওকে একটা টেকনিক বলতে শুরু করলাম যে আমি এই এই কথাগুলো বলবো, তুমি হাত জোর করে তুমি এই এই কথাগুলো আমার সঙ্গে রিপিট করে যাও। বলতে শুরু করলো, প্রচন্ড রাগ, গনগন করছে রাগ, সেই অবস্থায় বলতে শুরু করলো। দিয়ে বললো হয়েছে? আমি বললাম না হয়নি, আর একটু বলতে হবে। যতক্ষণ আমি বলে যাবো তুমি রিপিট করে যাও। ক্রমশ 3 বার 4 বার গলা ভেঙে যেতে শুরু করলো। তারপরে চোখ থেকে হুড় হুড় করে জল বেরোচ্ছে, মানে অঝরে কাঁদছে সেখানে বসে। তা আমি ওকে বলা ছেড়ে দিয়ে বসে রইলাম, অনেকক্ষণ কাঁদলো, কেঁদে চোখ টোক মুছে বললো সরি। না 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 ঠিক আছে, তোমার কান্না পেয়েছি নিশ্চয়ই, কান্নাটা তো মানুষের স্বাভাবিক ধর্ম, মানে যার চোখে জল আসে না তার হৃদয় পাষাণ হয়ে গেছে। তো ঠিক আছে কাঁদো। বলে এবার কি করবো? বললাম যে তুমি এটাই রাখো, আবার এসো, আমি তোমাকে পরের কাজটা তারপরে দেবো, তুমি এটা কদিন করো আমার সামনে বসে, তারপরে আমি দেবো। তো মেয়েটা রেগুলার হিলিং নেওয়া শুরু করলো। কদিন লাগবে? আমি বললাম যে দেখো, যদি তোমার বর এবং শাশুড়ি দুজনেই আসেন তাহলে খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে, কিন্তু যেহেতু তুমি একলা, তোমার ওপর দিয়ে সবটা হচ্ছে, এখানে কিন্তু অনেকটা সময় লাগবে। কেন?
তার কারণ হচ্ছে যে ধরো আমি বাগানে গাছে জল দিচ্ছি, লম্বা পাইপে করে গাছে জল দিচ্ছি, ঘরের জানলাগুলো আমি বাগান থেকে দেখছি ঘরের জানলাগুলো বন্ধ। জানলা যদি খোলা থাকে একমাত্র তাহলেই পাইপের জল ঘরে পড়বে, তাই তো? জানলা বন্ধ থাকলে ঘরে ঢুকবে না। ঢুকবে কিভাবে? জানলার এই ছোটখাটো যে ফাঁক ফোকর গুলো আছে সেখান দিয়ে চুইয়ে চুইয়ে জল ঢুকবে। বুঝতে পারছো? ঠিক সেরকম আমরা যখন হিলিং করি আমরা ডিভাইন এনার্জি দিয়ে কাজ করি। যখন আমি তোমাকে এনার্জিটা দিচ্ছি, যদি তোমার জানলাগুলো পুরো খোলা থাকে তাহলে সেখানে এনার্জি ঢুকবে, ঠিক ওই পাইপে করে জল যাওয়ার মতো করে। তোমার জানলা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু খুব সামান্য ফাঁক ফোকর দিয়ে চুঁয়ে 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 অল্প 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 করে জল ঢুকবে, অনেকটা সময় লাগবে, আলটিমেটলি দেখবে ঘরের ভেতরে জল ঢুকে গেছে। তোমার শাশুড়ি আর বর দুজনকার ক্ষেত্রে তো জানলাটা বন্ধ, ওই একটাই জানলা তোমার দিকে খোলা, আমাকে সেখান দিয়ে চুঁয়ে চুঁয়ে জল দিতে হচ্ছে, কাজেই সময় অনেকটা সময় লাগবে। তো মেয়েটা বেশ কিছু চুপ করে থেকে বলে আচ্ছা ঠিক আছে, আমি যখন 5 বছর কষ্ট করছি তখন না হয় আর কটা দিন ধৈর্য ধরে দেখি। তো সে হিলিং নিতে শুরু করলো, তারপরে আলটিমেটলি বললো যে হ্যাঁ অবস্থা এখন অনেক ভালো, এখন আমরা তিনজনে একসঙ্গে বসে গল্প করি। কদিন বাদে শুনলাম যে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। তারপরে আবার কিছুদিন গেল, হিলিং চলছে, তারপর শুনলাম যে হ্যাঁ আমরা একসঙ্গে বেড়াতে যাচ্ছি। আমরা শাশুড়িকে নিয়ে যাচ্ছ? বলে হ্যাঁ আমিই বলেছি যে মাকে নিয়ে চলো, বুড়ো মানুষ কোথায় থাকবে বাড়িতে একলা। আমার বর বলেছিল আমি আর ওই যাবো, আমি বললাম না না মা একলা বাড়িতে কোথায় থাকবে, মাকে নিয়ে চলো। তো ঠিক আছে, মিটে গেল। এখানে শাশুড়িকে বিছানাতেও ফেলতে হলো না, বরকে পাখড়াও করতে হলো না, মানে হিলিং এ সবই এত মিলে। সুন্দর পাওয়ার। আমি প্রথমেই বললাম না, এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ পসিবল আন্ডার দ্য স্কাই। স্যার আমাদের এই হিলিং এর মধ্যে আমি শুনেছি, বা আপনার মুখ থেকে অফ দ্য ক্যামেরা আমি শুনেছি যে আমাদের যে বডি দেহতে অনেক রকমের প্রবলেম, শারীরিক অসুস্থতা, সেখান থেকে একটু হলেও মুক্তি পাওয়া যায়। তো হুম। সেই ব্যাপারটা যদি একটু রাখেন। হ্যাঁ মানে শারীরিক সমস্যা যা যা হয় হুম সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় প্রাণিক হিলিং এর মাধ্যমে। ধরো আমি যে সমস্ত রোগগুলো এখন ঘরে ঘরে দেখবে, হুম সুগার হুম বা হাই প্রেশার অথবা লো প্রেশার, এগুলোর জন্য ওষুধ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আমরা কিন্তু ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতি যা আছে তার সঙ্গে কোনো কিছু মানে বিরোধ নেই আমাদের, হুম যা চিকিৎসা চলছে চলুক। কিন্তু এই যে ডায়াবেটিস এটাকে সারিয়ে তোলা যায়, বা অন্য যে সমস্ত সমস্যাগুলো বললাম সেগুলোকে সারিয়ে তোলা যায় পুরোপুরি বহু। কিওর হ্যাঁ পুরোপুরি কিওর করে দেওয়া হিলিং এ। যায়, হিলিং এর মাধ্যমে কিওর করে দেওয়া যায়। আচ্ছা, তারপরে আমার কাছে বহু মানুষই আসেন, ধরো যারা এখন আসেন আমার কাছে, আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই ফর্মে কি কি সমস্যা আছে লেখার জায়গা রয়েছে, একটা গুগল ফর্ম দিই, সেই গুগল ফর্মটা ফিল আপ করতে হয়। সেখানে আমরা দেখি প্রায় প্রতিটি মানুষের হয় ডান হাঁটুতে ব্যথা, না হলে বাঁ হাঁটুতে ব্যথা। হাঁটু ব্যথা লেগেই রয়েছে লেগেই রয়েছে। এবার আমি কাউকে কোনো কিছু না বলে হেও করছি না, বা কেউ কোনো কষ্ট পাবেন না, কাউকে আমি আঘাত দিচ্ছি না। যার হাঁটু ব্যথা তার কাছে এটা সত্যি খুব সমস্যা, খুব কষ্টকর, সিঁড়ি ভেঙে ওটা তো প্রচন্ড যন্ত্রণার। কিন্তু আমরা যেহেতু রেগুলার এগুলোকে নিয়ে কাজ করি, আমাদের কাছে এগুলো খুব সাধারণ জিনিস, মানে এগুলো হিলিং করলে পরে সেরে যায়। যারা আসেন তারা সেখানে বসেই বলে যে হ্যাঁ হাঁটু ব্যথাটা একদম নেই। কিন্তু একটা হিলিং এ কিন্তু পুরো নিরাময় হবে না। যেমন একটা ওষুধ খেলে তোমার ব্যথাটা সেই মুহূর্তে কমে যায়, কিন্তু তারপরে তোমাকে তো ওষুধটা চালিয়ে যেতে হয়। ঠিক সেরকমই হিলিং পরপর বেশ কিছু নিতে হয়। কটা নিতে হবে সেটা তুমি সবচেয়ে ভালো বুঝবে, কারণ তুমি নিজে বুঝতে পারবে শরীর কিরকম ভাবে কতটা ফিট হয়েছে। হুম কিন্তু হাঁটু ব্যথা সেরে যায়। তৃতীয় যেটা ঘরে ঘরে রয়েছে, রাত্রিরে ঘুম হয় না, ইনসomnia। এইভাবে আমাদের কাছে বহু লোকে ফোন করেন যে ঘুম হয় না। এবার যিনি আমার চেম্বারে এসছেন আমি তার হিলিং করছি। একটা ঘটনা বলি, একজন এসছেন বোধহয়, আমাকে বলছে কতদিন যাবত যে আমি ঘুমোইনি ভালো করে আমি বলতে পারবো না, আমার ঘুম হয় না একদম, রাত্রে ঘুম আসতেই চায় না, এলেও বারবার ভেঙে যায়, অনেক সকালে ঘুম ভেঙে যায়, ভাবি দুপুরে ঘুমাবো, কোনো ঘুম আসে না, কিছুতেই আমি ঘুমোতে পারি না, আমাকে একটু আপনি ভালো করে দিন ঘুমটা যাতে আসে। আমি তার হিলিং শুরু করলাম। ওখানে বসে বসে তো অল্প ঝিমোচ্ছে, তারপরেও বললেন যে আমি
খুব একটা কিছু বুঝতে পারছি না। উনি ট্রেনে করে বাড়ি ফিরবেন। এবার থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরবেন, সম্ভবত খড়দায় নামবেন। আমাকে উনি ফোন করলেন পরের দিন সকালবেলায়, যে কালকে আপনার ওখান থেকে খুব ভালো কাজ হয়েছে, একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে ট্রেনে উঠে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি টের পাইনি। যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি ট্রেনটা শ্যামনগর ঢুকছে, আমি কোনো আমার হুঁশই নেই। আবার তাড়াহুড়ো করে নেমে উল্টো দিকে ট্রেন ধরে বাড়ি ফিরলাম। বাড়িতে ফেরার পরে বউ জিজ্ঞেস করছে যে তোমার কি ব্যাপার, কি বৃত্তান্ত। আমি বললাম যে আমার ট্রেন এরকম ওখানে চলে গেছিল, এই হয়েছে করে নিয়ে আমি খুব ভালো করে এতটা ঘুমিয়েছি। মানে এতটা মানে তাড়াতাড়ি কার্যকর এই ব্যাপারটা, হ্যাঁ, সেটা কি করে সম্ভব? মানে কোনো না কোনো কারণে ধরুন এটা আপ- সম্ভব যে তোমার ভেতরে প্রচুর ডার্টি নেগেটিভ এনার্জি, বিভিন্ন এনার্জি জমে গেছিল, স্ট্রেস ছিল, হয়তো কোনো কিছু ছিল যেগুলো তোমায় ঘুমোতে দিচ্ছিল না, হুম, সেগুলো যদি সরিয়ে দিয়ে আবর্জনা সরে গেছে, হুম, এখন তার কোনো অসুবিধা নেই, শরীর তো সাড়া দিচ্ছে, শরীর হালকা হয়ে গেছে। তারপর আমাদের আরেকটা পদ্ধতি রয়েছে, সেটাকে আমরা বলি ক্রিস্টাল স্পা। ক্রিস্টাল স্পা। স্পা ওটা বিশেষ একটা পদ্ধতি, টেকনিক আমাদের। আমরা তোমাকে কতগুলো ক্রিস্টাল পেতে তার উপরে তোমাকে শুয়ে দেবো, মিনিট 15 তুমি চুপচাপ শুয়ে থাকবে। এখন অবধি 100% ব্যাপার, যারাই নিয়েছে প্রত্যেকে ঘুমিয়েছে, ওখানে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। এটা এতটাই কাজ করে, কাজেই এইগুলোকে আমরা সারাতে কি পারি। দেন মানে কিছু তো একটা মন্ত্র দেন বা কিছু তো দেন একটা, সেটা কি কতগুলো বলা যাবে? এরকম ছোট 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 বিভিন্ন রঙের ক্রিস্টাল আছে আমাদের কাছে, হুম, পাথরের মতো দেখতে। হুম, সেইগুলো দিয়ে আমরা কাজ করি। তার তো টেকনিক আছে বটে, যেটা বললাম অজস্র টেকনিক, হ্যাঁ। সেই একটা টেকনিক। শিখলে পরে তুমি নিজেও সেই টেকনিক অ্যাপ্লাই করবে। স্যার আমি একটা মেডিকেল সায়েন্সের একটা কথা আমি অনেকদিন আগে ডিসকভারিতে বা অ্যানিম্যাল প্ল্যানেটে শুনেছিলাম, এই যে বয়সকালে আমাদের যে হাঁটুতে যে ব্যথাটা, এটা হওয়ার কারণ হচ্ছে আমরা ছোটবেলাতে খুব হাঁটাচলাটা অন্যরকম ভাবে করি বলে, মানে সত্যি করে বলতে যে ভালো জিনিস আমরা ব্যবহার করি না বলে। যেমন ধরুন আজকে আমার ছোটবেলা থেকে যদি আমি নাইকি, অ্যাডিডাস বা এরকম ব্র্যান্ডেড জুতো যেগুলো একটু হ্যাঁ দাম আছে বেশি, তার ফোমগুলো এত ভালো হয় নাকি, যদি ছোটবেলা থেকে আমরা একটা বয়স কালে পর্যন্ত পড়তে পারি, তাহলে নাকি হাঁটু ব্যথার সেই ব্যথাটা হবে না। হুম। এটা কি সত্যি? তবে মেডিকেল সায়েন্সের ব্যাপারটা আমি বলতে পারবো না, এটা না, না, আমার আমি আমি ফিল্ড এই জন্য নয়। জানতে চাইছি যে এটা তো হয়। মানে তারা তো এটা সত্যি বলেছেন। হুম। কিন্তু আপনার কি মনে হয় যে এটা করলে আমার কি হাঁটু ব্যথাটা হবে না? বা কোনটা করলে? মানে এই ধরনের জুতো-টুতো পরলাম ধরুন, আজকে এই কথাটা শোনার বা অনেকেই তো পরে। তাদের কি হাঁটু দেখ, ব্যথা হয় হাঁটু না? ব্যথা হবে না সেটা আমি বলতে পারবো না। ওটা পড়লে যে হবে কি হবে না সে বিষয়ে আমি কোনো কিছুই বলতে পারবো না। হুম, কিন্তু আমার বক্তব্য এটাই যে হাঁটু ব্যথার পেছনে বহুবিধ কারণ রয়েছে। হুম, শুধুমাত্র বেশি হাঁটাচলা করলে বা অনিয়মিত ছন্দতে হাঁটলে যে হাঁটু ব্যথা হবে সেটা নয় কিন্তু। বহু ক্ষেত্রে তুমি দেখবে যদি তোমার পরপর ৩ দিন কি ৪ দিন রাত জাগো, তোমার হাঁটুতে, হাতে পায়ের গাঁটে ব্যথা হতে শুরু করবে। শরীর পর্যাপ্ত বিশ্রাম না পেলে হাঁটু ব্যথা, পা ব্যথা, হাতে ব্যথা হতে পারে। যদি ভীষণ পরিমাণে স্ট্রেস, অ্যাংজাইটি জমে থাকে তাহলে পরে হাঁটু ব্যথা, হাতে ব্যথা হবেই এটা। স্ট্রেস জমে থাকলে পরে ব্যথা হবেই। সেটা কিন্তু ফোমের জুতো দিয়ে সারবে না। ফোমের জুতো হয়তো কাজ করবে আমার হাঁটার ছন্দটাকে ঠিক রাখার জন্যে। কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি এইগুলোর জন্য এগুলো ভেতরে চাপ দিতে থাকে। তুমি দেখবে আমি আগেরবারেও বলেছিলাম বুকের ঠিক এই জায়গাটা যেখানে হুম, খাঁজটা আছে, হুম। ওইখানটাতে ভীষণ ভার লাগে স্ট্রেস বা অ্যাংজাইটির সময়, ভয় পেলে, দুশ্চিন্তা হলে। ওই চাপটা কিন্তু দিতে থাকে এবং ওই চাপের জন্যই ব্যথাগুলো হয়। আমরা যখন হাঁটু ব্যথা হিল করি তখন আমরা হাঁটুর হিল করার সঙ্গে সঙ্গে সবচেয়ে আগে ওই স্ট্রেস, অ্যাংজাইটি গুলো আছে কিনা দেখে নিয়ে সেগুলোকে বার করে দিই। তাতে অর্ধেক কাজ আমাদের হয়ে যায়। কাজেই এইটা হচ্ছে হাঁটু ব্যথা বাহ! বা কোনো কিছু ব্যথার ক্ষেত্রে। যেমন অনেকের থাকে কোমর থেকে পিঠ অব্দি ব্যথা থাকে। এই আমি ব্যথাগুলো তো নরমাল ব্যথা। আপনি কোমর, পিঠ, হাত-পাত তো হ্যাঁ, এর পরে ধরুন আরো বড় কোনো কষ্ট বা অন্য অন্য কোনো রোগের জন্য ধরুন যেমনি বলা হয় ক্যান্সারের নো অ্যান্সার। হ্যাঁ, সেটার তো একটা কেমো চললে শরীরের মধ্যে যে ব্যথাটা বা আমি এটা দেখুন ফিল করিনি, ভগবানের কৃপায় আমি এখনো হ্যাঁ, ভালো আছি। কিন্তু যারা ফিল করে তারা তো খুবই যন্ত্রণা বলে। হুম। তো সেটা থেকেও কি এটার কি হিল হ্যাঁ, হয়? যন্ত্রণা থেকে কিন্তু লাঘব করে দেওয়া যায়। যন্ত্রের কষ্টটাকে কমিয়ে দেওয়া কমিয়ে যায়। দেওয়া যায়? কমিয়ে দেওয়া যায়।
এরকম বহু ক্যান্সার পেশেন্ট নিয়ে আমাদের হিলাররা আমরা ডিল করি, হুম হুম এবং প্রত্যেকের ক্ষেত্রেই উত্তরে এসছে যে হ্যাঁ, মানে উনি চলে গেছেন, কিন্তু শেষের দিকে কোনো কষ্ট পাননি। হিলিং শুরু করার পর থেকে কিন্তু কোনো শারীরিক কষ্ট, শারীরিক হুম। যন্ত্রণা পাননি। ওই কেমোটা যাতে চলে যখন হ্যাঁ, হ্যাঁ। রেডিয়েটারটা। শারীরিক কষ্ট সরিয়ে দেওয়া যায়। জ্বালা যন্ত্রণাগুলো চলে যায়। ইভেন এমন অনেকে আছেন যে হাতে বা পায়ে কোথাও একটা অঙ্গে প্যারালিসিস হয়ে গেছে। তাদের যখন হিলিং করেছি তারা বলছেন যে হ্যাঁ, আমি হাতটা খুব হালকা লাগছে বা পায়ের ভার কমে গেছে। হ্যাঁ, হালকা লাগছে। তারপরে একজন বলেছেন যে হ্যাঁ, আমি আজকে বেশ কিছু হিলিং নেবার পরে বলেছেন যে হ্যাঁ, আমি আজকে সামান্যভাবে আমার আঙুল নাড়তে পেরেছি, আঙুলে সাড়া পেয়েছি। কাজেই এই হাতের প্যারালিসিসও তো ঠিক করে দেওয়া যায়। প্যারালাইসিস মানে? হ্যাঁ, এটা করা যায়। মানে এটা জোর গলায় বলতে পারি যে, কারণ উনি তো হাত নাড়াতে পারছেন। সময় লাগবে। সময় দিতে হবে হ্যাঁ, যে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ভাবি, বিশেষ করে এই হিলিং ধরনের ব্যাপারে, মানে যেটা আর কি রেগুলার মেডিকেল সায়েন্সের বাইরে যে পদ্ধতিগুলো, হুম সেখানে আমরা মনে করি রাতারাতি কাজ হয়ে যাবে। হুম হুম হুম। কিন্তু রাতারাতি কাজ হয় না। সেটা তো হয় না। মেডিকেল সিস্টেমের মধ্যে গেলেও ওষুধ আমায় দীর্ঘদিন কন্টিনিউ করতে হয়। তো এখানে আমি কি করে রাতারাতি কাজ হয়ে যাবে আমি আশা করব? সেটাই সেটাই। এটা থ্যাংক ইউ স্যার। কন্টিনিউ মানে করতে হবে। এই জিনিসটা এত সুন্দর করে আপনি বোঝালেন, কারণ হচ্ছে মানুষের কাছে না, মানে মানুষ অনেক ওষুধ খেয়েও না মানুষের ঘুম আসে না। হুম, অনেক ওষুধ খেয়েও ব্যথা যায় না। কিন্তু এই যতদিন মানুষ বেঁচে থাকে, ক্যান্সার 4th স্টেজের যখন ধরা পড়ে, বোন ম্যারো সব চেঞ্জ হয়। অনেক সময় চেষ্টা করা হয় তাকে বাঁচানোর। সেই ব্যথাটা থেকে যখন মুক্তিটা পায় না তারা, তাদের সন্তানরা যখন আপনার সাথে কনট্যাক্ট করবে বা করবে বা করেছে যারা, তারা একটু হলেও রিলিফ পাবে মনের দিক হুম, থেকে। হুম, যে হুম, না, হুম। মা বা বাবা বা যেই হোক না কেন, একটু শান্তিতে সে পরলোক গমন করেছে। আর আমরা একটু শেষের দিকেই রয়েছি স্যার। একটা জিনিস আপনার কাছে জানবো। আমরা তো অনেক রকমের এনার্জি নিয়ে কথা বললাম। এক ধরনের এনার্জি যেটা হচ্ছে যে ওই ব্ল্যাক এনার্জি বা ওই কালা জাদু বা এরকম কিছু ব্যাপারগুলো। ধরুন কেউ ওটাতে পীড়িত আছে। হুম। সে কোনো তান্ত্রিক বা কোনো জ্যোতিষ বা যেকোনো আঘুড়ির কাছে না গিয়ে আপনার সাথে কনট্যাক্ট করলো। তো সেটাও কি প্রবলেম সলভ করেন আপনি? হ্যাঁ, এটার প্রবলেম আমরা সলভ করে দিতে পারি। একটু যদি রাখেন কারণ ব্যাপারটা। যেটা ব্লাক ম্যাজিক, হুম, আমি মানে পরিষ্কার করেই বলছি, যতজন আমাদের কাছে হিলিং করতে আসেন, মানে বিভিন্ন সমস্যা নিয়ে, হুম, প্রত্যেকের মাথাতে এই একটা জিনিস ঘোরে যে আমাকে বোধহয় কেউ জাদু করেছে। কেউ আমাকে বান মেরেছে, কেউ কিছু করে দিয়েছে, সেই যে তা না হলে আমার এই সমস্যা হবার কথা নয়। না। এবং তারা মানে ১ম থেকেই শুরু করতে চান যে আপনি আমাদের ব্লাক ম্যাজিকের হিলিংটা করে দিন। আমি ব্ল্যাক ম্যাজিকের হিলিং শুরু করি না। আমি তাকে সবচেয়ে আগে বলি যে আমাকে আগে চেক করতে দিন। সত্যি আপনাকে কেউ কিছু গুণ করেছে কিনা, কিছু করেছে কিনা। কারণ আপনাকে এটা করে তার কি লাভ? এটা কেন করবে? দ্বিতীয় হচ্ছে যে এটা কোনো মুড়িমুড়কি নয় যে ইচ্ছে মতন যে যেখান থেকে খুশি একটা ব্ল্যাক ম্যাজিক করে দিল। কাজেই আমাকে সবচেয়ে আগে চেক করতে দিন। আপনি অকারণ ব্ল্যাক ম্যাজিকের পেছনে, মানে ব্ল্যাক ম্যাজিকের ট্রিটমেন্ট, কি ট্রিটমেন্ট হবে আপনি সেটা নিয়ে এত ভাবছেন কেন? আপনার তো সুস্থ হওয়ারই কথা। হুম, হুম, এবং আমরা স্ক্যান করে দেখি যে সত্যি, সত্যি, কারণ ওটা এক ধরনের এনার্জি। তার বাইরে আর কিচ্ছু নয়। তো আমরা স্ক্যান করে দেখি যে সত্যি, সত্যি নেগেটিভ এনার্জি ঢুকেছে কিনা। মানে ওরকম ধরনের কোনো পার্টিকুলার অভিসন্ধিমূলক কোনো এনার্জি ঢুকেছে কিনা সেটা আমরা দেখি। যদি না ঢুকে থাকে মিটে গেল। এমনি ডার্টি এনার্জি সেগুলোকে আমরা হিল করে দিই। দিয়ে তাকে সুস্থ করে তুলি। যদি ঢুকে থাকে তাহলে তার জন্য যে আলাদা টেকনিক আছে সেই টেকনিকগুলো আমরা এপ্লাই করি, করে ঠিক করে দিই। যেমন আজকেই ৩১ তারিখ। ইনফ্যাক্ট এর মধ্যেই কয়েকটা হয়েছে, আজকেও হবে। কয়েকজনই বলে রেখেছেন যে একটু আমাদের ঘরবাড়িগুলো দেখে দেবেন। মানে বছরে ১ তারিখটা তারা শুরু করতে চাইছেন নতুনভাবে। তো আমরা আমরা কোথাও যাই না। আমরা নিজেদের জায়গাতে বসি। তিনি হয়তো বাড়ির ছবি বা ঘরের ছবি পাঠালেন। আমরা একটু স্ক্যান করে দেখে নেবো যে সেখানে নেগেটিভ এনার্জি কতটা পরিমাণে আছে। যেমন বহু লোক সেই বাড়িতে আসছেন যাচ্ছেন। স্ট্রেস এনার্জি কতটা আছে? অ্যাঙ্গার এনার্জি কতটা আছে? এরকম বিভিন্ন পেন এনার্জি কতটা আছে। অনেক জায়গায় সময় হয় সবসময় সুস্থ, বাড়ির ভেতরে একটা কোথাও গেলেই তার পা ব্যথা শুরু হয়ে যায়। এই ধরনের এনার্জি ঘরের মধ্যে কতটা ছড়িয়ে রয়েছে, আমরা সেইগুলোকে পরিষ্কার করে নির্মূল করে মুছে দিই, ঘরদোর পরিষ্কার করে দিই। তারা অনেকেই এরকম বলেছেন আজকেও হয়তো ফিরে গিয়ে রাত্রিবেলায় বসতে হবে, কারণ আগামীকালকে ১ তারিখ নতুন করে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি নিয়ে আমরা যেমন
প্রতিটি হিলার নিজেদের বাড়ি, নিজেদের অফিস, নিজেদের চেম্বার সব আমরা পরিষ্কার করে নিয়েছি। হুম। আমরা বছরটা শুরু করব নতুন ভাবে, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে দিয়ে। এভাবে আমরা ব্ল্যাক ম্যাজিক বা অন্য যে কোনো নেগেটিভ এনার্জিকে সরিয়ে দিতে পারি। এত ইজি, মানে ব্যাপারটা যতটা ইজিলি আপনি বললেন, এটা সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ, সময় তো লাগবেই। একদমই। আমি যেমন নিজের বাড়িকে ক্লিন করি প্রতি 15 দিন অন্তর একবার করে। তো কতক্ষণ লাগে যদি করতে সময় লাগে, প্রায় ঘন্টা 1.5-2 এর মতো লেগে যায়। প্রতিটা ঘর, প্রতিটা আসবাব আলাদা 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 করে আমাকে ধরে ক্লিন করতে হয়। কাজেই করতে সময় লেগে যায়। বাহ! কিন্তু আমাকে আমার বাড়ি তো পরিষ্কার রাখতেই হবে। আমার নিশ্চয়ই। প্রতিটি প্রিয়জনকে তো সুস্থ রাখতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার আমাদেরকে এত সুন্দর করে এত কিছু বলার জন্য। যদি স্যার আপনার কোনো কথা যদি বাকি থেকে থাকে আপনি রাখতে পারেন। আচ্ছা, তাহলে আরেকটা কথাও বলি, হ্যাঁ। মানে যেহেতু তুমি জানতে চাইলে, হুম। আমার কাছে বহু গার্জিয়ান আসেন তাদের বাচ্চাদের ব্যাপারে, বাচ্চাদের সমস্যা নিয়ে। মূল সমস্যা যেটা হয় যে পড়াতে মন বসছে না হুম। বা কিছু মনে রাখতে পারছে না। এইগুলো হিলিং করার পাশাপাশি আমরা তাদের দিয়ে বেশ কিছু টেকনিক করাই। সেটা বাচ্চাকে সামনে থেকেই করতে হবে। মানে ওটা আমি যে দূর থেকে বলে দেবো, সেটা ডিসট্যান্স হিলিং হয়তো করা যাবে, একটু বেশি সময় লাগবে। কিন্তু আমরা বাচ্চাকে সামনে এনে বসে কিছু টেকনিক রেগুলার ফলো করাই। ওটা ইউজুয়ালি রবিবারে করি। তো কারণ তাদেরও স্কুল ছুটি থাকে। সেটাতে তো অনেকেই উপকার পাচ্ছেন। পড়াশোনাতেও মন দিচ্ছে, আর মনেও রাখতে পারছে। এগুলো তো আর ধরুন হচ্ছেই। যেই ছেলেগুলোকে আমরা পাতি বাংলা ভাষায় বলি যে বকে গেছে, হুম। নেশাগ্রস্ত হয়ে গেছে, সেখান থেকেও আপনারা কি ঠিক করেন? হ্যাঁ, নেশার জায়গা থেকেও ঠিক করে আনা যায়। কিন্তু এবার সেখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে ছেলেটার ভেতরেও একটু চার থাকতে হবে যে আমি যে ঠিক হব। যে আমি ঠিক হব। যদি এখন সে নিজেকে চেপে রাখে, লুকিয়ে রাখে, হুম। তার মানে তার ভেতরে আমি এনার্জি দিয়ে কোনো কাজ করতেই পারবো না। হুম। আর দ্বিতীয় হচ্ছে যে তার গার্জেনের একটা যদি সে সেরম ছেলে না, সে যদি না থাকে, মানে যে নেশার মধ্যে আচ্ছন্ন, হুম। সে তো বলবে না হ্যাঁ আমি সুস্থ হতে চাই। সেক্ষেত্রে তার গার্জেনের কনসেন্ট লাগবে, তার গার্জেনের অনুমতি লাগবে যে হ্যাঁ আপনি আমার ছেলেকে নিয়ে যেভাবে যা করতে হয় আপনি করুন। দ্বিতীয় হচ্ছে ধৈর্য ধরতে হবে। ওই দুটো হিলিং এর পরেই যদি বলেন যে কোনো ফলই হচ্ছে না, তাহলে তো সত্যি আমার কিছু করার নেই, কারণ আপনাকে তো একটু ধৈর্য ধরতেই হবে। হুম। কিন্তু নেশা থেকে মুক্ত করে দেওয়া যায়। বাহ! থ্যাংক ইউ স্যার আমাদেরকে এত সুন্দর এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং নাম্বার তো বাদিকেই আছেই, এবং সেখানে কিন্তু আপনারা খালি WhatsApp করলে, যোগাযোগ করলে সেখানে আপনাদের সব রকম বলে দেওয়া হবে আপনাদেরকে। আর থ্যাংক ইউ। আশা করব নতুন বছর সবার ভালো কাটুক, আপনারও ভালো কাটুক, এবং দর্শক যারা দেখছেন তাদেরও ভালো কাটুক। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও সৌমিত্র স্যার, সৌমিত্র বিশ্বাস স্যার, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক স্যার। নমস্কার স্যার, নমস্কার।